সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছে লেখক কুনাল বসু। দাদা, আপনাকে স্বাগত সময় সংলাপে এবং অভিনন্দন আপনার কলকাতার জন্য। আছে কলকাতার বাংলাদেশে প্রকাশ ঘটলো, ভারতে এখনো হয়নি। সেই জায়গা থেকে আপনাকে অভিনন্দন যে ঢাকায় কলকাতার আত্মপ্রকাশ। কলকাতা নিয়ে একটু শুনি আগে শুরুটা, যে কলকাতার মধ্যে আপনি কি বলতে চান? আসলে ঢাকায় যে আত্মপ্রকাশ হচ্ছে এটা একদিক দিয়ে খুবই ভালো। তার কারণ হচ্ছে এই গল্পের পেছনের যে গল্পটা এই উপন্যাসের, সেটা কিন্তু শুরু ঢাকাতে। আচ্ছা, এই ঢাকাতে আপনাদের জেনিভা ক্যাম্প, এই জেনিভা ক্যাম্পের বাসিন্দা কারা? যারা বিহারি মুসলমান, যারা পার্টিশনের পরে ভারতবর্ষ ছেড়ে এখানে এসেছিলেন, তাই তো? এবং আমার গল্পে যে মুখ্য ভূমিকায় যে জামশেদ আলম, জামি বলে যে চরিত্র, সে কিন্তু জন্মেছে জেনিভা ক্যাম্পে এবং খুব কম বয়স যখন, তখন তার মা বাবা এবং দিদি সমেত সে গিয়ে পৌঁছেছে কলকাতায়। এবং তার মা বাবা সবসময় তাকে মনে করিয়ে দেয়, জানো তো আমরা যখন ঢাকায় ছিলাম ব্যাপারটা এরকম ছিল। যেমনি আমাদের মা বাবারা বলেন না যে আমরা যখন বরিশালে ছিলাম তখন কিরকম। কাজে আমার কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এই উপন্যাসটার উদ্বোধন হচ্ছে ঢাকাতে, কারণ এই গল্পের শুরু তো ঢাকাতে। আচ্ছা, তারপরে এই জামশেদ আলম গিয়ে পৌঁছলো কলকাতায় এবং তাদের জীবনের এই ধরনের মানুষের জীবনের মুখ্য উদ্দেশ্য হলো কি করে স্থায়ী বাসিন্দা হব। আচ্ছা, কারণ তারা 3 জেনারেশন ধরে রেফিউজি, তো শরণার্থী, এবং কোন দেশের কাছেই তারা পুরোপুরি গ্রহণযোগ্য নয়। কেউ তাদেরকে মানে আত্মীকরণ করে না যে তুমি আমার। ঠিকই, মানে ভূমির কোনো নেই। কাজে সেই অর্থে তারা খুঁজছে যে আমি কোথায় যাব। এবং এই যে জামির মা, যে তার মা তাকে বলছে, শোনো, এবার তোমাদের কলকাতাওয়ালা হতে হবে, কলকাতাওয়ালি হতে হবে, মিশে যেতে হবে, আর আমরা রেফিউজি হতে পারবো না। এবং এই উপন্যাসটার প্রতিপাদ্যই হলো যে জামি চেষ্টা করছে তার কম বয়স থেকে কি করে আমি এই কলকাতার মূল স্রোতের মধ্যে মিশতে পারবো, কি লেখাপড়া করলে, কি চাকরি করলে, কোন পাড়ায় গিয়ে থাকলে আমাকে নিজের ভাববে, তাও নিজের আমাকে নিজের ভাববে। ঠিকই, ভাবলো কি ভাবলো না এটা জানতে গেলে আপনাকে উপন্যাসটা পড়তে হবে, সিনেমার মতো হলে যে দেখতে হবে। এই শরণার্থীদের আমরা যখন এই কলকাতা নিয়ে কথা বলছি, আমরা যখন জামিকে নিয়ে কথা বলছি, তখন বিশ্বজুড়ে তো একটা শরণার্থী সংকট। হ্যাঁ, এবং বিশেষত আজকে, এবং আপনার সঙ্গে আপনাকে একটু যদি যোগ করি, আপনি হয়তো আমাদের রোহিঙ্গা, আমাদের বাংলাদেশে যারা আছেন শরণার্থী, মিয়ানমার থেকে আসা সেই রোহিঙ্গাদের কথা হয়তো আপনি জানেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এই যে শরণার্থীর সংকট বিশ্বজুড়ে, সেটা নিয়ে ধরুন আমি তো থাকি ইংল্যান্ডে, গত 3 মাস ধরে কি ঘটছে আপনি বুঝতে পারছেন। ইউরোপে সিরিয়া, ইরাক, আফগানিস্তান থেকে যে রিফিউজিরা এসে পৌঁছচ্ছেন, জার্মানিতে যাচ্ছেন, ইউরোপের অন্যান্য দেশে যাচ্ছেন। এখন টেলিভিশনের কোনো নিউজ চ্যানেল খুললে সবচেয়ে বেশি আপনি যে নিউজটা দেখবেন সেটা হচ্ছে রেফিউজি নিউজ। এটা আশ্চর্যের ঘটনা যে মানে আমরা 21শ শতাব্দীতে পৌঁছে গেছি, তা সত্ত্বেও কিন্তু পৃথিবীর বহু অংশের মানুষ তাদের নিজেদের ঘর খুঁজে বেড়াচ্ছে, যুদ্ধের জন্য, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংকটের জন্য তারা কিছুতেই স্থায়ী হতে পারছেন না। এবং আমরা যারা স্থায়ী বাসিন্দা, আমার দেশে, আমি ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, ইংল্যান্ডে থাকি, ইংল্যান্ডে অনেকটা সময় আমি স্থায়ী বাসিন্দা, আমার কাছে এই জিনিসটা একটা প্রহেলিকার মতো যে আমার ছেলে মেয়ে বা আমার তো এই চিন্তা নেই যে আমি কাল কোথায় থাকবো বা কোথায় চাকরি করব, কিন্তু পৃথিবীর বহু সংখ্যক মানুষের কাছে এটা কিন্তু বেঁচে থাকার একটা সবচেয়ে জমিন নেই। তাহলে সেই মানে আমরা কি সেই আদিম ইতিহাসের দিকে আছি, সেই জায়গা থেকে এখনো সেই চক্র থেকে বেরোতে পারেনি? আমার তো মনে হয় বেরোয়নি। আমরা ঘুরে ফিরে একই বৃত্তটাতে ফিরে আসছি। যখন মনে হচ্ছে প্রগতি হচ্ছে, পৃথিবীতে একটা সময় ছিল, ধরুন আপনার ওই গত শতাব্দীর 90-এর দশকটাকে লোকে বলতো যে খুব স্থিতিশীল, খুব বড় যুদ্ধ হচ্ছে না, ছোট ছোট যুদ্ধ অনেক হচ্ছে, মানসিক যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, মানে ধরুন পালেস্তিনের যুদ্ধ হচ্ছে, কিন্তু সেটা তো আমরা সবসময় টেলিভিশনের পর্দায় দেখছি না। কাজে মনে হচ্ছিল যেটা অর্থনৈতিক একটা বেশ একটা ভালো সময়, পৃথিবীর বাজারগুলো খুব ভালো চলছে, স্থিতাবস্থা, বাজারগুলো ভালো চলছে, ওয়াল স্ট্রিটে নানা রকমের জিনিস হচ্ছে। কিন্তু ওই সুযোগে মুক্তবাজার আসলো, ওই সুযোগেই মুক্তবাজার এলো, এবং এই মুক্তবাজারের অবস্থাতেই কিন্তু আবার তার যে ভেতরকার সংকটগুলো, সেই সংকটগুলো প্রকট হয়ে উঠলো। এবং এই যে মুক্তবাজারের যে সংকট, মুক্তবাজারের যে কি বলবো পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারি, সেগুলিকে মানুষকে আবার শরণার্থী বানাচ্ছে। অবশ্যই বানাচ্ছে। দেখুন, বাজার মুক্ত মানে কি? যে বাজারে ঢোকার যার অনুমতি আছে তার কাছেই তো অবারিত দ্বার বাজার, সেই দোকানে গিয়ে বলবে আমি এটা কিনবো, এটা বেচবো, এটা কিনবো, এটা বেচবো। কিন্তু পৃথিবীর 60% মানুষ তো দারিদ্র সীমার নিচে, কেনার ক্ষমতা নাই। হ্যাঁ, কেনার ক্ষমতা নেই, কোন বাজারে সে ঢুকবে? কাজে সেই মানুষের মধ্যে আসলে আমার যেটা মনে হয়, যেটা আমার এই উপন্যাসের একটা অংশ, পুরোটা নয়, যে মানুষের মধ্যে অনৈক্যটা এবং যে তফাতটা, ইনইকুয়ালিটি, সেটা মারাত্মক বেড়েছে গত 10-15 বছরে।
এবং দেখুন আজকে ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়ার ফলে এমন তো নয় যে ও ঘরের মানুষ বুঝতে পাচ্ছেন না এ ঘরে কি হচ্ছে। না, সকলেই সবকিছু জানেন, সব জায়গায় কাছের দেয়াল। কাছের দেয়াল। কাজে কাছের দেয়াল দিয়ে যখন গরিব মানুষ দেখছে যে আরে আমার ঘরের ছেলেটা আর ওই ঘরের ছেলের তো তফাৎ নেই, কিন্তু সে এই সুযোগ পাচ্ছে, আমার ঘরের ছেলেটা তো সেই সুযোগ পাচ্ছে না। কাজে তার মধ্যে বৈষম্য এবং তার মধ্যে দিয়ে যে রাগ যেটা তৈরি হচ্ছে, ক্রোধ তৈরি হচ্ছে, যেটা হ্যাঁ প্রতিহিংসা তৈরি হচ্ছে, প্রতিহিংসা, সেটা বিস্ফোরণ ঘটছে নানা রকম ভাবে, যার একটা ফল হচ্ছে রেফিউজি ক্রাইসিস। নিশ্চয়ই সব আমরা শুরুর আগে আপনি বলছিলেন যে প্যারিসের ঘটনার দিন আপনাকে আমি প্যারিস ছিলেন। আমি প্যারিসে গিয়েছিলাম, ওখানে প্যারিসে একটা ফেস্টিভ্যাল অফ বুকস হয়। কাজে আমি ইংল্যান্ড থেকে শুক্রবার উড়ে গিয়ে পৌঁছলাম প্যারিসে দুপুরবেলা। সন্ধ্যেবেলা আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমার একটা বই পাঠ করতে হলো, আলোচনা করতে হলো। শেষ হবার পর আমি যখন ফিরছি আমার হোটেলে বাতাক্লাঁ, যেখানে এই বিভৎস ঘটনাটা ঘটেছিল, রাত 9টা নাগাদ, আমি 9:45 নাগাদ তার পাশ দিয়ে এলাম। আস্তে আস্তে আমার সঙ্গে আমার যিনি হোস্ট ছিলেন তিনি বললেন যে আমরা একটু ডিনার সেরে নিই, এবং ডিনার সারতে উনি যেখানে থামতে চাইছিলেন সেটা হচ্ছে লা রিপুবলিক, যেখানে ওই গুলিগোলা চলেছে। আবার আমি যদি বলতাম যে হ্যাঁ চলুন এখানেই আমরা ডিনারটা সেরে নিই, তাহলে ওই গুলিগোলার মুখোমুখি হতাম। কিন্তু যেহেতু আমি অনেক ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে, আমি বললাম যে না, হোটেলেই ফেরত চলে যাই, হোটেলেই খেয়ে নেবো। কাজে ওই একটা এক মুহূর্তের মধ্যে যে সিদ্ধান্ত, ক্লান্তি আমায় বাঁচিয়ে দিল। একটা এক মুহূর্তের সিদ্ধান্ত কিন্তু মানুষের জীবন মরণের মধ্যে এসে যেতে পারে। আমরা সবাই সবার দিকে একটু সংশয়ের চোখে দেখছি, মারাত্মক সংশয়ের দিকে দেখছি। আমি তো ফ্রান্সে তারপর আরো 2 দিন ছিলাম প্যারিসে, দেখছি যে যারা শিক্ষিত মানুষও, তাদের মধ্যে এখন দুটো মতবাদ। আচ্ছা, কি একটা মতবাদ বলছে আমাদের তো সিরিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে, আমরা বলতে ফ্রান্সের, তো যুদ্ধকালীন পরিবেশে তো গণতান্ত্রিক অধিকার নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই, কারণ এটা তো যুদ্ধ। আর অন্য পক্ষ বলছে যে গণতান্ত্রিক অধিকারগুলো যদি এখন, নাগরিক অধিকারগুলো যদি এখন বন্ধ করে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তাহলে তো ফ্রান্স আর গণতন্ত্র থাকবে না, তাহলে তো আমরা একতন্ত্রের দিকে চলে যাব। কাজে ফ্রান্সের ভবিষ্যৎ নির্ভর করছে ওই নভেম্বর 13 ঘটনাবলীর উপরে। আমি একটা বিরতি দিতে চাই কোন এসে, মানে জাপানিজ ওয়াইফ নিয়ে কথা, পড়াশোনার সাথে নির্মিত আপনার লেখা, কিন্তু মানে যখন লিখেছেন তার থেকে এই যে যত দিন যাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে না যে গল্পটা অনিবার্য হয়ে যাচ্ছে, অনেক আরো অনেক মানে বাস্তব সময়ের সঙ্গেই যাচ্ছে জাপানিজ ওয়াইফ? হ্যাঁ, দেখুন, ভার্চুয়াল, হ্যাঁ, মানে যাকে আমরা চিনি না, কিন্তু যাকে আমরা দেখিনি, কিন্তু যাকে আমরা চিনি, হ্যাঁ, এটা আজকে ভার্চুয়াল দুনিয়াতে তো আকছার ঘটছে, তাই তো? তখন আপনার সঙ্গে যদি আমার পরিচয় না হতো, কিন্তু ফেসবুকে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাতাম, আপনি অ্যাকসেপ্ট করতেন, আমরা বন্ধু হয়ে যেতাম, কিন্তু আমরা তো কখনো মিট করিনি। এরকম অনেক বন্ধু আপনার বা আমার থাকে, আমাদের প্রচুর, হ্যাঁ, টুইটারে, ফেসবুকে ইত্যাদি বন্ধু, এবং নানা রকম গল্প শোনা যায় যে পরে ফেসবুকের বন্ধুরা, বিশেষ করে তারা পরবর্তীকালে বিয়ে থা করে ফেলেছে ইত্যাদি হয়েছে। আমার গল্পটা হয়তো তার এই সময়টাকে অ্যান্টিসিপেট করছিল। এটা বলছি, এটা এই গল্পটা আপনি জানেনই, জাপানিজ ওয়াইফের গল্পটা, যে এই গল্পটা যে নায়ক, সে কিন্তু ঢাকা শহর বা কলকাতা শহর বা দিল্লি বা করাচির নাগরিক নয়, সে গ্রামের মানুষ, গ্রামের স্কুল মাস্টার, এবং আপনার কি বলে সুন্দরবন, যেটা হচ্ছে বাংলাদেশের সংলগ্ন জায়গা, সেখানকার স্কুল মাস্টার। সেখানে সে চিঠি লিখতে শুরু করে, পেন ফ্রেন্ডশিপ, এবং একটি জাপানি মেয়ের সঙ্গে পত্রমিতালি। সে পত্রমিতালি এমন জায়গায় পৌঁছে পত্র প্রণয় এবং বিয়ে, কিন্তু তারা 20 বছর একে অপরের মুখ দেখলো না, কিন্তু বিবাহিত হয়ে জীবনটা কাটিয়ে দিল। হ্যাঁ, কেউ কেউ বলেছে আমাকে এই উপন্যাসটা পড়ে, এটা কি একটা ফেয়ারি টেল? বললাম হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের জীবনেই কিন্তু ফেয়ারি টেল ঘটে। কাজে এই ফেয়ারি টেল কিন্তু আজকে আবার বাস্তবায়িত হতে চলেছে এই ভার্চুয়াল রিয়ালিটি থ্রু দিয়ে। ফেসবুক প্রণয়, অনলাইন প্রণয়, এগুলো নিয়ে অনেক রকম কথা হয়, ছবিও হয়েছে, বিভিন্ন সময় লেখি হচ্ছে, গল্প উপন্যাস অনেক কিছু দাঁড়াচ্ছে। সেই প্রণয়টা টেকসই কি টেকসই না, প্রণয়ের সংজ্ঞা বদলে যাচ্ছে, এগুলো নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি? দেখুন, দুটো মানুষের মধ্যে সম্পর্ক, তারা যেভাবেই মিট করুক না কেন, হ্যাঁ, তার স্থায়িত্ব নিয়ে কেউ তো হলপ করে বলতে পারে না। ধরুন, বহু বছর আপনি পাড়ার একটি মহিলার সঙ্গে বা প্রেম করে বিয়ে করেছেন, আমরা ঈশ্বর করুন, আমরা চাইবো সেটা দীর্ঘস্থায়ী হোক এবং সারা জীবনের জন্য সেটা থাকুক, কিন্তু এমনও তো হয় সে বিয়ে তো ভেঙে যায়, তাই না? কাজে এটা কেবলমাত্র মানুষ কি করে মিট করছে তা নয়, তাদের রিলেশনশিপটা কি করে ডেভেলপ করছে, কিভাবে এগোচ্ছে, একে অপরের সম্পর্কে কি তাদের দৃষ্টিভঙ্গি থাকছে বা পাল্টাচ্ছে, তার উপর। ফেসবুক বা ডিজিটাল নিয়ে একটা সন্দেহ আমাদের অনেকের মধ্যেই আসে, তার কারণ হচ্ছে সামনাসামনি দেখলে লোকে বুঝতে পারে যে এই মানুষটা অন্তত কিরকম। হ্যাঁ,
কিন্তু ফেসবুকে অনেকে আবার নিজেদের পরিচয়টা কিছুটা গোপন রাখেন। ফেসবুক 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 কথাটা এখন খুব চালু হয়েছে, তাই না? হ্যাঁ, এবং মানুষকে প্রত্যেকে ছবি দেখলে মনে হয় যে তার প্রত্যেকেই অসম্ভব সুন্দর এবং সুন্দরী, তাই না? এবং আমরা সবাই পণ্য হচ্ছি, পণ্যের দুনিয়ায় আপনি আমি, এই যে একজনের সঙ্গে একজনের প্রতিযোগিতা, এই নিজেকে যে পণ্য হয়ে যাচ্ছি, এটাকে আপনি কিভাবে দেখেন? ভালো চোখে দেখি না। এই জন্যই দেখি না যে আমার মনে হয় যে মানুষের মধ্যে সম্পর্ক জায়গাটা বা তার প্রকাশের জায়গাটা, তার মধ্যে একটা জেনুইন জিনিস থাকা দরকার। সে সত্যিকারের কি, দেখুন বইয়ের দুনিয়া তো তাই। হ্যাঁ, একজনের বই বেরোলো, খুব ধুমধাম করে একটা ব্র্যান্ড তৈরি করে সেই লেখককে বা সেই বইকে প্রেজেন্ট করা যায়। আমি এটা খুব একটা পক্ষপাতী নই। এই জন্যই নই যে আমি আসলে কি সেটা আমার পাঠক পড়ে বুঝে নিন। হ্যাঁ, মরকুম মোচন ঘটা করে করে কোনো লাভ নেই। ওই লাভ নেই, এবং লাভ হলেও কি হয় জানেন তো, সে লাভটা ক্ষণস্থায়ী হয়। আচ্ছা, সেটা স্থায়ী হয় না। আমাদের যারা বাংলাদেশে বা ভারতবর্ষে যারা নাম করা লেখক, ভাবুন আগেকার দিন তো এর কোনো কিছুই ঘন ঘটা ছিল না, তাই না? তার সত্ত্বেও যারা টিকে রয়েছেন, তারা টিকে রয়েছেন, অনেককে তো আমরা খুঁজে আবিষ্কার করেছি, আমরা খুঁজে আবিষ্কার করেছি। কিন্তু তারা টিকে গেছেন এই কারণেই যে আমরা যুগ যুগ ধরে পাঠকরা তাদের লেখা পড়ছেন এবং একটা স্বাদ পাচ্ছেন, একটা রস পাচ্ছেন বলে। আমি প্রাচীনপন্থী নই, কিন্তু আমার মধ্যে ওই চিন্তাটা আছে যে বড্ড বেশি নিজেকে দেখানোর থেকে নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করাটা দৃশ্যমানতার চেয়ে। হ্যাঁ, এই যে আমরা এই যে পুঁজির কথা যদি বলি, যে পুঁজি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না, করছেই তো। সব মানে জীবনের সব দিকেই তো নিয়ন্ত্রণ করছে। আমি কোথায় থাকবো, মানে কোথায়, নিজেকে পুঁজির দাস মনে হয় আপনার? মনে করতে চাই না, মনে করলে জীবনের সংকট আছে, দাস ভালোই সংকট। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখতে গেলে তো হ্যাঁ, আমি যেখানে চাকরি করি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াই, সেখানেও তো একটা বুনিয়াদি ব্যাপার আছে, মালিকানার ব্যাপার আছে। সেই মালিকানার সাথে আমাকে খাপ খাইয়ে চলতে হয়। আমি যে কাজ করি, বই লিখি, সেখানেও তো কোনো না কোনো পাবলিশিং হাউস, সেটা তো পুঁজির ব্যাপার। পুঁজি মানেই যে সেটা আমার বিরোধিতা করবে, আমাকে দাবিয়ে রাখবে তা নয়, কিন্তু তার সঙ্গে আমার একটা সমঝোতা করতে হবে। মিলমিশ করে চলা। এই সমঝোতার জায়গাটা, আমি যত শক্ত হব তত আমার সমঝোতাটা আমার পক্ষে আসবে। দর কষাকষি। হ্যাঁ, কিন্তু যেখানে আমি দুর্বল হব, সেই সমঝোতাটা আমার পক্ষে থাকবে এই যে না। দর কষাকষি করে যে আপনি দুর্বল শব্দটা বললেন, সেই জায়গা থেকে নিজেকে শক্তিমান করা, সেটা আমরা কতটা পারি? ওই সঙ্গে পেরে ওঠা, সেই করার চেষ্টাটাই তো জীবনের উদ্যম। জীবনের উদ্যম যে আমি যে কাজটা করছি সেটা ভালোভাবে, আরো ভালোভাবে করব। করতে পারলেই তো জিনিসটা আর আমি নিজের দামটা, বাজার অর্থে দামটা চড়া করতে পারবো। কিন্তু বাজারের কথা ভেবে, আজকে আমাকে ধরুন এই বইয়ের বাংলাদেশ লঞ্চের সময় একজন জিজ্ঞেস করলেন যে আপনি যখন বই লেখেন তখন কি আপনি বাজারের কথা ভাবেন, যে কোন বিষয় বেশি লোকে পড়তে চাইবে, জনপ্রিয় ধারা ইত্যাদি? হ্যাঁ, কোনো দিন এটা আমার মাথায় আসেনি, কারণ আমি লিখছি আমার নিজেকে খুশি করবার জন্য। আর যদি 5টা লোক পড়ে খুশি হন, এটা আমার উপরি পাওনা। কিন্তু আমি লিখছি কিন্তু আমি নিজেকে খুশি করবার জন্য। কিন্তু এটাও আমি মানি যে আজকের এই ভীষণ প্রতিযোগিতার দুনিয়ায় অনেকে কিন্তু বাজারের দিকে তাকিয়ে সিনেমা বানাচ্ছেন বা বই লিখছেন বা অন্যান্য কার্যকলাপ করছেন। ওই একটা শব্দ আছে না, যে পাঠক বা দর্শক কি খাবে, হ্যাঁ, খাওয়ানোর জন্য। আবার একটা অদ্ভুত জিনিস কি জানেন, যে খাওয়াবো বলে তৈরি করলে কিন্তু পাঠক খায় না অনেক সময়। মানে সেটাতে পাঠকের অরুচি আছে, পাঠক আসলে কোনটা স্বাদের সেটা তারা চিনে নিতে পারে। আমি খেয়ে যদি তৃপ্তি পাই, তাহলে আমার মনে হয় যে কিছু কিছু পাঠক বোধহয় তৃপ্তি। মজার ব্যাপার কি জানেন, আমি যখন 2006 সালে রেসিস লিখেছিলাম, আমার 3য় উপন্যাস, তখন ইংল্যান্ডে একটা আলোড়ন হয়েছিল। বই প্রকাশের 2 সপ্তাহের মধ্যে 22টি রিভিউ বেরিয়েছিল। তার মধ্যে কিছু লোক বাহ বলছি আজকে, কিন্তু কিছু রিভিউয়ার বলেছিল এ কি, বর্ণবিদ্বেষ তো উঠে গেছে, আজকে রেসিজমের কথা নতুন করে বলা হচ্ছে কেন, এই প্রসঙ্গ কেন হবে? আবার কিছু রিভিউয়ার বলেছিল না, এটা খুব জরুরি জিনিস নিয়ে আলোচনা হওয়া উচিত। আমরা চাই বা না চাই, এই বর্ণবিদ্বেষ এবং এই পার্থক্য, মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য কিন্তু ভীষণভাবে এই পৃথিবীতে রয়েছে। কাজে একজন ঔপন্যাসিক হিসেবে আমার কাজ, একজন শিল্পী হিসেবে আমার কাজ হচ্ছে এটাকে মানুষের সামনে নিয়ে আসা। সেটাই আমি করতে চেয়েছিলাম রেসিস্ট উপন্যাসে। রেসিস্ট উপন্যাস হচ্ছে একমাত্র ভিক্টোরিয়ান উপন্যাস যা আমি সাদা মানুষ নয় যে লিখেছে। কারণ কোনো ভারতীয় বা বাংলাদেশি বা পাকিস্তানি বা ক্যারিবিয়ানসের মানুষ বা আফ্রিকার মানুষ কিন্তু কখনো ভিক্টোরিয়ান নভেল লেখেনি। এই ব্যাপারটা ছিল পুরোপুরি সাদা মানুষদের এখতিয়ার। এটা ভেঙেই কিন্তু আমি 2006 সালে রেসিস্ট লিখি। এবং এই যে এই লড়াইটা চলছে, আপনার কাছে কি মনে হয় যে শরণার্থী সমস্যার কথা আমরা বললাম, আমাদের জমি নিয়ে, ভূমি নিয়ে, আমাদের অধিকারের সংকট, সবকিছু তো এই রঙের খেলা?
অনেকটাই রঙের খেলা। যিনি ধরুন যখন ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানির মিলন হয়ে গেল, বার্লিন ওয়াল ভেঙে গেল, তখন তাদের ইন্টিগ্রেশনের কিছু কিছু সমস্যা ছিল ঠিকই, কিন্তু কোনো ওয়েস্ট জার্মান বলেনি যে ওরা আলাদা লোক, ওরা কেন ঢুকবে, হ্যাঁ, ওদের বর্ণ আলাদা, ওদের ধর্ম আলাদা, ওরা কেন ঢুকবে। ধরুন আপনি যদি টার্কিতে যান, টার্কি বহু বছর ধরে চেষ্টা করছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হবে বলে। ইউরোপিয়ান ইউনিয়ন নানা রকম বলছে না এটা করলে হবে না, কিন্তু তার মূল কারণ কি? কারণ সংখ্যাগুরু সম্প্রদায় টার্কিতে হচ্ছে মুসলমান, এবং সে সম্পর্কে ইউরোপের একটা ভীতি আছে। এই কথাটা কিন্তু পরিষ্কার করে বলা উচিত এবং না বলাটা ভুল। এই ভীতির জায়গা থেকে কিন্তু আজকে সিরিয়া এবং ইরাকের শরণার্থীদের সম্বন্ধে গোটা ইউরোপে কিন্তু দক্ষিণপন্থী যে রাজনীতিবিদরা তারা কিন্তু একটা শোরগোল শুরু করে দিয়েছেন, কারণ অবশ্যই তো বিভেদ রয়েছে। এই রংকে টপকিয়ে ধর্ম চলে আসছে, সেটা শুধু মুসলমান না, প্রতিটি জায়গায় সব ধর্মগুলো ধর্ম সামনে চলে আসছে, রাজনীতিতে, সমাজে, সামাজিক ক্ষেত্রে আপনাকে আমাকে আলাদা ভাবতে, আপনাকে সন্দেহ করতে, আপনি আমাকে সংশয় চোখে দেখছেন, ধর্মটা চলে আসছে। আসছেই তো, সবচেয়ে দুর্ভাগ্য জিনিস তো তাই। কিন্তু আমি সবসময় বলি, এবং বাংলাদেশে সেটা বলতে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে ভারত এই এই উপমহাদেশের পার্টিশন, ওটা আমার দোষ নয়, এটা আমার পূর্বপুরুষদের দোষ। তার ক্ষতিপূরণ আমি আজও দিচ্ছি। এই জন্যই দিচ্ছি যে আমাকে একটা পাসপোর্ট ভিসা করে ঢুকতে হচ্ছে বাংলাদেশে। আমি তো বাংলাদেশের সান অফ দ্য সয়েল, আমার ভূমিপুত্র, আমি তো ভূমিপুত্র। এবং কি বলে, আপনিও কিন্তু পশ্চিমবঙ্গে গেলে মনে হয় যে আমি ইন্ডিয়া যাচ্ছি, একটা পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, কিন্তু এই লাইনটা তো আপনিও টানেননি, আমিও টানিনি, তাই না? এই লাইনটা যারা টেনেছিল তারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বসে ভেবেছিল যে টু নেশন থিওরি, যে হিন্দু এবং মুসলমান উপমহাদেশে একসঙ্গে বসবাস করতে পারবে না। কাজে এই খেলাটা, মানুষকে আলাদা করে দেবার খেলাটা ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে বহু বছর, বহু শতাব্দী ধরে চলছে। এখন সময় এসছে এটাকে ভেঙে ফেলা। আমরা কি বরাবর গুটি হয়ে থাকবো না? আমি তো বিশ্বাস করি আমরা চাল দিব না, আমরা তো চাল দেবই। আমার তো মনে হয় আমার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা বলবে যে হ্যাঁ, আমি আমার ধর্ম বিশ্বাস করি বা যাই করি না কেন, কিন্তু আমাকে আরেকজন মানুষের ধর্ম সম্পর্কে সন্দিহান হতে হবে কেন? এই জায়গাটা আমাদের জোর করে আনতে হবে। আমাদের সাহিত্যে, আমাদের মিডিয়াতে, আমাদের লেখায়, আমাদের নন ফিকশন রাইটিং এ, সব জায়গায় এই জায়গাটা শক্ত করে আনতে হবে। এবং যে গণমাধ্যম নিয়ে আমরা শুরুর দিকে বলছিলাম যে প্রোপাগান্ডা একটা বিষয়, যে প্রোপাগান্ডা, লেখকেরও প্রোপাগান্ডা আছে, গণমাধ্যমেরও প্রোপাগান্ডা আছে। সেই প্রোপাগান্ডাটা এখন কোন দিকে, মানে আমাদের দিকে, নাকি যারা আমাদেরকে এখনো ভাবেন যে শাসন করছেন তাদের দিকে, বা বিশ্বকে যারা শাসন করতে চায় তাদের দিকে? দেখুন, কিছুটা পাল্লাটা ভারী হচ্ছে উল্টো দিকে, মানে আমাদের দিকে। আমাদের অর্থে যারা আগে আমরা উপনিবেশ ছিলাম সেই ধরনের মানুষের দিকে পাল্লাটা আগের থেকে একটু বেশি ভারী হয়েছে। চীনের কথা এখন লোকে শোনে, আমলে নাই, আমল দেয়, আগে দিত না। কিন্তু এখনো পর্যন্ত যে বিশ্বের মিডিয়া, আলোচনার বাচনভঙ্গি, দৃষ্টিকোণগুলো, সেগুলো কিন্তু এখনো ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক। ধরুন প্যারিস নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের একটা বিক্ষোভ, একটা দুঃখবোধ প্রকাশিত হয়েছে, কিন্তু বেরুট নিয়ে হয়নি কিন্তু। অন্যান্য জায়গা নিয়ে এখনো কিন্তু কিছু মানুষের মধ্যে ধারণা আছে যে মানুষ আলাদা, বিভিন্ন স্তর আলাদা, কিন্তু মানুষ তো আলাদা নয়। কলকাতাতে বাংলা বলা, এবং সেটার পর কিছু বাংলাদেশেও পড়েছে, ইংরেজি মাধ্যমে পড়াশোনার মাধ্যমে বাংলা বলতেও পারছে না, লিখতেও পারছে না, এরকম একটা প্রজন্ম তো তৈরি হচ্ছে। এটা আমার তো মনে হয় যে এটা মানে হচ্ছে মোটামুটি উচ্চ মধ্যবিত্ত এবং বড় লোক বাড়ির থেকে। তারা তাদের ছেলে মেয়েদের বাংলা স্কুলে পড়ায় না, বাংলা ভাষাটাকে গুরুত্ব দিয়ে শেখানো হয় না। আমাকে একটা অদ্ভুত জিনিস জানেন, আমাকে অনেকেই বলে যে আপনি এত ভালো বাংলা বলেন। দেখুন, বাঙালিকে বাংলা বলবার জন্য প্রশংসা করা উচিত না, কিন্তু এটা আমি তো বাঙালি বাংলা তো বলবোই, আমি তো বাংলা লিখবই, এবং কিন্তু এই ধরনটা কিন্তু সত্যি পাল্টে যাচ্ছে, বিশেষ করে বড় বড় শহরগুলোতে। আমি জানি না ঢাকার কি সিচুয়েশন, কিন্তু কলকাতাতে তো বটেই। এটা একটা যেন একটা গর্বের ব্যাপার যে আমার ছেলে বা মেয়ে সে পরিষ্কার করে বাংলা বলতে পারে না, তার ইংরেজিটাই বেশি চলে আসে। এবং বাংলাটাকে মনে করে ডিফিকাল্ট সাবজেক্ট, এতে নম্বর পাবো কি করে, পাশ করবো কি করে। এটা একটা কত বড় লজ্জার জিনিস ভাবুন। এটা কিন্তু সত্যি এই যে একটা দাস মানবিকতা, সেই ঔপনিবেশিক জায়গা থেকে নাকি আমরা এখন ওই চাকরির জন্যই ভাবি যে ইংরেজিটা শিখি, আমি ওখানে যে আমার দ্বিতীয় করব, একটা আবাস করব, সেই লক্ষ্যগুলি থেকে করা। অবশ্যই অর্থনৈতিক কারণটা অনেকটা এর সঙ্গে যুক্ত, কিন্তু এ সত্ত্বেও সেটা হলো যে ওই একটা দাস মানবিকতা, যে আমি পুরো এলাম সময় সংলাপে বলছিলাম মানুষ কাকে বলবো আমরা। মানুষ, এই যে আপনি বলছিলেন যে হয়তো মানুষ হতে পারলাম না যদি ইংরেজিটাই না শিখলাম, বাংলা ভাষাভাষী হয়েও বাংলাকে পাশ কাটিয়ে
যে বাংলা শিক্ষাটা, বাংলা জানাটা, যে আপনি যেমন বলে যে আপনি তো ভালো বাংলা জানেন? দেখুন, খুব খুব কঠিন প্রশ্ন। মানুষ কি, আমি যে মানুষকে কথা স্বপ্ন দেখি, সেই মানুষ পৃথিবীর যে দেশে তিনি তার জন্ম হোক না কেন বা তিনি থাকেন, যে মানুষ তার ইতিহাসকে ভোলেনি কিন্তু যে ইতিহাসে দাসত্ব করতে চায় না। ধরুন আমাদের দেশটার কথাই ভাবুন না কেন, আমাদের দেশগুলোর কথাই ভাবুন না কেন, আমাদের ইতিহাস আছে, সবটাই কিন্তু কান্নার ইতিহাস, দুঃখের ইতিহাস নয়, গৌরবের ইতিহাস যথেষ্ট রয়েছে। সেগুলো আমরা ভুলে যেন না যাই। যে মানুষ সেগুলো ভোলেনি তার মধ্যে একটা মনুষ্যত্বের বড় অংশ থেকে গেছে। আবার ইতিহাসে যে যে বিকৃত জায়গাগুলো রয়েছে, সেই বিকৃতির জায়গা থেকে যে মানুষ নিজেকে মুক্ত করতে পারেনি, সেও কিন্তু বেরিয়ে আসতে পারেনি। কাজে ইতিহাস সম্পর্কে সচেতনতা, আবার সচেতনভাবে ইতিহাসকে অস্বীকার করা, এই দুটোই যে করতে পারে বা যারা করতে পারে তারাই কিন্তু আমার মনে হয় বোধহয় মানুষ যা সেই জায়গায় পৌঁছে, মানে মানুষের কাছাকাছি, যে মানে ওই গন্তব্যতেই হাঁটছেন আর কি। আমি একটু কমিউনিজম নিয়ে কথা বলতে চাই। বলুন না। মানে আমাদের বাংলাদেশের কথাই যদি বলেন, যে আমাদের বাম রাজনীতি অনেক পিছনে গিয়েছে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। ভারতের অবস্থা জানেন, বিশ্ব কমিউনিজম, মানুষের এই যে এই জায়গা থেকে যদি আপনি বলেন কমিউনিস্ট আন্দোলন। দেখুন, আমার জন্ম ছিল কমিউনিস্ট পরিবারে। হ্যাঁ, সেই জন্যই প্রশ্নটা তোলা। আমার মা বাবা দুজনেই কমিউনিস্ট পার্টির, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। সেই পরিবেশে আমি বড় হয়েছি। তারা কখনোই আমাকে বোঝাননি বা বোঝাতে চেষ্টা করেননি যে এই আদর্শটাই সর্বশ্রেষ্ঠ। মনটা খুলে দিয়েছিলেন, বলেছিলেন যে শোন, আমাদের পরিবারে আমরা ছেলে মেয়ের বিভাজন করি না, আমরা ধর্ম অধর্মের বিভাজন করি না। তুমি যা বিশ্বাস করতে চাও তুমি বিশ্বাস করো, তোমার বিশ্বাস নিজের। হ্যাঁ, তুমি তোমার বিশ্বাস তোমার নিজের। সেদিক দিয়ে আমার মনে হয় যে কমিউনিজমের, মানে বিংশ শতাব্দীর কমিউনিজমের যে শ্রেষ্ঠ ধারাগুলো, সেই ধারাগুলো আমরা পেয়েছিলাম ওই বাড়িতে বড় হতে। ভাবনার জায়গাগুলো সেই জায়গায় আছে এখনো কমিউনিজম? নেই তো। হ্যাঁ, কেন থাকতে পারলো না? বিভিন্ন কারণে। ধরুন আমি চীনে ছিলাম তিয়েনানমেন স্কোয়ার ঘটনার সময়, আমি পড়াতে গিয়েছিলাম চীনে। 3রা জুন 1989 সালে এটা ঘটে। আমি 7ই জুন আমি ইভ্যাকুয়েটেড হয়ে যাই জাপানে। চোখের সামনে দেখেছিলাম চীনের রাজনীতি এবং চীনের কমিউনিজম। বিভিন্ন কারণে। ধরুন একটা কারণ হচ্ছে যে শেষ পর্যন্ত মানুষ যদি তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়, তাহলে সে বলবার চেষ্টা করবেই যে পার্টি আমায় যা বলে দিচ্ছে আমি তা মানবো কেন, তাই না? কাজে গণতন্ত্র, সত্যি মানুষের মনে যখন গণতন্ত্র বোধ হয়, অধিকার সচেতনতা হয়, তখন সে কিন্তু একটা ওপর দিয়ে চাপিয়ে দেওয়া কোনো সত্য, সে যত বড় সত্যই হোক না কেন, সে মানতে চায় না। কাজে এই গণতন্ত্রের সংকট, তারপরে কমিউনিজমের সংকট। দ্বিতীয় একটা বড় সংকট হচ্ছে মানুষ তো খেয়ে পড়ে বাঁচবার জন্যই একটা আদর্শের কাছাকাছি আসে। কাজে সমাজতন্ত্র যদি মানুষকে খেয়ে পড়ে বাঁচবার আসল জায়গাটুকু তৈরি করে না দিতে পারে, তাহলে মানুষ তার প্রতি আকর্ষিত বোধ করবে না। ধরুন 34 বছর বাম শাসন হয়েছে পশ্চিমবঙ্গে। 34 বছর কি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছে? ঘটেনি কিন্তু। কাজে এই খুব জটিল প্রশ্ন, কিন্তু অর্থনৈতিক কারণ, গণতন্ত্র সংক্রান্ত কারণ, এই সমস্ত যুক্ত হয়েই কিন্তু আজকে সারা পৃথিবীতে বামপন্থা, মানে পৃথিবীর সঙ্গে, পৃথিবীর চাহিদার সঙ্গে নিজেদের আদর্শকে হালনাগাদ করতে পারেনি। ঠিকই, একদম একদম। আমি একটু আবার আপনার লেখার জায়গাতেই চলে আসি, যে আপনি এখন কি ভাবছেন? ভাবার পরে তো লিখছেন। হ্যাঁ, সামনের আসলে অনেকে বলছেন এটা আপনার শেষ উপন্যাস, আপাতত যা লিখেছেন তা কিন্তু নয়। এটার পরে আমি আরেকটা উপন্যাস লিখেছি, সেটা এখনো প্রকাশিত হয়নি, সেটা বাংলায়। এবং সেই উপন্যাসটা প্রকাশিত হবে আগামী বছর 2016 সালে। সেটা বর্তমান কালে, মানে এই সমকালে লেখা, অবস্থা নিয়ে লেখা, কিন্তু তার একটা যোগাযোগ আছে পশ্চিমবঙ্গের 70 দশকে যে নকশাল আন্দোলন, সেই নকশাল আন্দোলনের সঙ্গে। ওই 70 দশকে আমি কলেজের ছাত্র ছিলাম, কাজে ওই আন্দোলনকে আমি চোখের সামনে থেকে খুব ঘনিষ্ঠভাবেই দেখেছি। কাজে এই যে বাংলা উপন্যাসটা লিখেছি, সেটা আজকের সময়কে জুড়ে দিচ্ছে 70 দশকের সঙ্গে, দুটি মানুষের দুটি চরিত্রের জীবনের মধ্যে দিয়ে। এটাই আমার, মানে সেখানে আপনার যে নায়ক, সে নকশাল, একজন ছিল নকশাল, একজন ছিল পুলিশ কর্মী। কাজে একে অপরের বিরোধী, ঘোরতর বিরোধী। আচ্ছা, মানে দেখা হলে একে অপরকে খুন করে ফেলতে পারত। তারা 20 বছর পর যখন মিলিত হলো হঠাৎ একদিন রাস্তায়, তাদের সেই 20 বছর পুরনো স্মৃতি কিভাবে নির্ধারণ করবে তাদের বর্তমান সম্পর্ককে? এখনই কি তারা শত্রু থাকবে? বাকিটা বইতে পড়তে হবে। আমি আরেকটা বিষয় জানতে চাই, যে শিক্ষকতা করছেন, শিক্ষকতার জায়গা থেকে যে উচ্চ শিক্ষার ধারণাটা আমাদের এই ভারতবর্ষের উচ্চশিক্ষার ধারণা একরকম হতে পারে, আমাদের ধারণা
উচ্চশিক্ষা বলতে আমরা কি বুঝতে পারি? সবার কি উচ্চশিক্ষা নেওয়া দরকার আছে? আমার মনে হয় শিক্ষিত হওয়ার দরকার আছে। হ্যাঁ, উচ্চশিক্ষার কারণটা কি বা প্রয়োজনটা কি সেটা একটু বোঝা দরকার। যেটা হয়েছে ভারতবর্ষে বলতে পারি, সারা পৃথিবীতেই হয়েছে, ভারতবর্ষে বড্ড বেশি হয়েছে, এটা হচ্ছে উচ্চশিক্ষা মানে হচ্ছে অর্থ উপার্জনের রাস্তা ভাবা হচ্ছে। আচ্ছা, সেখানে কিন্তু শিক্ষা ব্যাপারটা অনেকটা কমে যাচ্ছে। যেমনি ধরুন, আজকে যদি আপনি কোনো ছেলে বা মেয়েকে বলেন যে দর্শন পড়বে ইউনিভার্সিটিতে, ইতিহাস পড়বে, সাহিত্য পড়বে, চাহিদা কিন্তু অত বেশি না। যদি বলেন যে ম্যানেজমেন্ট পড়বে, ইনফরমেশন টেকনোলজি পড়বে, অনেক বেশি চাহিদা। ডাক্তার, ইঞ্জিনিয়ারিং তো আছেই। এতে শিক্ষার কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? অবশ্যই হচ্ছে। কারণ আমরা এমন ধরনের মানুষ তৈরি করছি যে তারা কোনো বিশেষ, তাদের স্কিল রয়েছে, পারদর্শিতা রয়েছে, হ্যাঁ, কিন্তু তাদের মনটা পুরোপুরি গঠিত হয়নি। সেই জন্য উচ্চশিক্ষা বলতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষা, প্রত্যেকটা বিষয়, তথ্য শিক্ষা না জ্ঞান শিক্ষা? জ্ঞান শিক্ষা, এই জ্ঞানের জায়গাটাকে, যেটা আমরা হিউম্যানিটিস বলি, আর্টস বলি, সেই হিউম্যানিটিস বা আর্টসের জায়গাটাকে যদি আরো বেশি করে না নিয়ে আসা যায় তাহলে কিন্তু মুশকিল আছে। এবং সেই সংকটটার মধ্যে কিন্তু আজকে অন্তত ভারতবর্ষের উচ্চশিক্ষা তো ভীষণভাবে পড়েছে। মানে সেই জায়গা থেকে আমরা বিশ্ব বাজারে আমরা দাঁড়াতে পারবো না, টেকসই হয়তো হবে না। সাময়িকভাবে দাঁড়াতে পারবো, জানেন, মানে একটা ছাত্র, একটা ছেলে বা মেয়ে ভীষণভাবে টেকসই হবে না। একটা টেকনিক্যাল ব্যাপার শিখলো, আচ্ছা। সেইটা দিয়ে তাই একটা সে চাকরি পেলো ইংল্যান্ডে বা ইউরোপে বা আমেরিকাতে, কোথাটা পেলো জাপানে, সেখানে গিয়ে সে কয়েক বছর চাকরি করলো, কিন্তু তাকে উন্নতি করতে গেলে তার মন তো তাকে এগিয়ে নিয়ে যাবে, তার মনটা তো আর গঠিত হয়নি সেভাবে। আলোচনা আরো এগিয়ে নিয়ে যাওয়া যেত, আমার সময় শেষ। যাওয়ার আগে শুধু জেনে রাখি আপনার উপন্যাসের নামটা কি, যেটা আসছে? এই উপন্যাসটা, এটা তো কলকাতা। বাংলা উপন্যাসের নামটা কিন্তু এখনো বলছি না, আগামী বছরই জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। বা হয়তো বা আপনি বদলেও ফেলতে পারেন, হ্যাঁ, সেটাও সম্ভব। বদলেও ফেলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আবার অভিনন্দন। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।